হ্যালো হ্যালো সারপ্রাইজ ভিজিট। কি খবর? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর সেদিনকে আমি স্টুডিওতে বলেছিলাম না যে আমি একদিন তো তোমার কি মিষ্টি বাড়িটা, একদিন তো বাড়ি এসে ঢু মারবো, অনেক আড্ডা মারবো। আশা হলো আর অনেক প্রশ্ন, অনেক কিছু নিয়ে এসেছি মনের মধ্যে, একটু সময় দাও। চলো আড্ডা মারবো, আড্ডা মারবো। প্রাণশাখা বিবেকানন্দ পড়ছিলে? পড়ছিলাম, মানে এগুলো মাঝে মাঝে পড়ার সুযোগ হয় না, তো মাঝে মাঝে কিছু কিছু জায়গা এত ভালো লাগে যে দুবার তিনবার করে পড়ি। আচ্ছা, আমি চা খাচ্ছিলাম, তুই চা খাবি? হ্যাঁ, লাল, মানে লাল চা, দুধ ছাড়া। ঠিক আছে বলে দিচ্ছি। উষা, চাটা দাও, লাল চা। সত্যি আমার না তোমাকে দেখে বিস্ময় হয়, কি করে করছো, মানে সিরিয়াসলি এত সুন্দর করে ঘর দোর সাজিয়ে রেখেছো, তারপরে আবার অভিনয়ের মধ্যেও তুমি রীতিমতো রয়েছো, তারপরে রাজনীতি, মানে সারাদিনেই খাটাখাটনি করে এত কাজকর্মের পরে মানে বাড়ি এসে ক্লান্ত হয়ে পড়ো না? ক্লান্ত হলে চলবে না, এটা মাথায় রাখি। অ্যাকচুয়ালি এখন একটা এর মধ্যে আমার এই শিডিউলের মধ্যেই একটা সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আমার ছেলের পরীক্ষা। বাড়ি এসে আবার নতুন একটা এনার্জি নিয়ে নতুন করে শুরু করি। টায়ার্ড হই যখন বিছানায় শুয়ে পড়ি, তখন মনে করি আমি সত্যিই টায়ার্ড হয়ে গেছি। অভিনেতা অভিনেত্রীরা স্পেশালি যারা সাকসেসফুল, তুমি তো একজন সফল অভিনেত্রী, তোমার এত বড় গাড়ি, হাতে আইফোন, ঠিক আছে, মানে সমস্তটাই হচ্ছে খুব ক্লাস, খুব নিশ, খুব আপ সোসাইটি যাকে বলে, আপবিট। তো একটা তো সাধারণ মানুষের ধারণা থাকেই যে সারা জীবন যে শুধু পেয়েছে, যে প্রিভিলেজ ক্লাসের পার্ট ছিল, সে কি করে একদম তলার মানুষের, মাটির মানুষের ব্যথা অসুবিধা এগুলো বুঝবে। আজকে আমাদের মোবাইল বলো, গাড়ি বলো, দেখছো, এটা আমার মনে হয় যে আমি কিন্তু একবারে জিরো থেকে স্টার্ট করেছি, এবং স্ট্রাগল করতে করতে একটু একটু করতে করতে আজকে প্রত্যেকটা দেওয়াল, এই কুশন কাভারটা, কাপটা, মানে সব কিছু কিন্তু আমার পছন্দসই। হয়তো আমার এটা একটা শখ ছিল, সেই শখগুলো থেকে আমি এগুলোকে আস্তে আস্তে এই শখগুলোকে পূর্ণ করতে পেরেছি। হয়তো শেষ করে হয়নি, এখনও প্রচুর কিছু আছে, হয়তো আমার ছেলেকে নিয়ে আমার স্বপ্ন আছে, সেটা কিন্তু একদম জিরো থেকে শুরু করেছি। এবং সেখানে আমি কখনো পর্যন্ত যে আমি এই লেভেল থেকে শুরু করেছি, আমি অলওয়েজ ওপরটা দেখি, নিচটা দেখি না। সুতরাং আমার কাছে, আমি যখন ঘরে আসি বা আমি যখন ছবিতে কাজ করেছি, আজকে না আমি পলিটিক্যাল জায়গায় যাচ্ছি, অনেক জায়গায় ঘুরতে হচ্ছে, আমি যখন আমার ফ্লোর থেকে যখন আমি বাড়িতে আসছি, আমি কিন্তু সেই মানে যে মেয়েটা আমি ছিলাম সেটাই আমার ক্যারেক্টার। আমার ছেলে কিন্তু কখনো আমায় বলতে পারবে না যে মা তোমাকে দেখে মনে হয় তুমি একজন অভিনেত্রী, সারাক্ষণ মেকআপ টেকআপ করে। আমি অলওয়েজ বাড়িতে এলে কেউ বুঝবে না যে আমি এই কাজটা করে এসেছি। এবং এটা হচ্ছে আমার নিজে, আমি মনে করি জিরো থেকে নিজে কষ্ট করে যে জিনিসটা আমি আর্ন করেছি, সেটা হয়তো তফাৎ আছে যে প্রথম থেকেই হয়তো আমি অনেক কিছু জিনিস পেয়ে এসেছি। এটা পরের জেনারেশন, ধরো আমার ছেলের কথা বলছি, তারা তো সবকিছুই প্রথম থেকে দেখে আসে, সব সাজানো থালা দেওয়া হয়েছে তাদেরকে, তাদের জন্য কিন্তু এটা অসুবিধার জায়গা, এবং সেই বোঝানোর দায়িত্বটা কিন্তু তার পরিবারের। আমি তো আমার প্রশ্নগুলো করলাম, এবার সবাই যেটা জানতে চাইছে সেটা একটু টুক করে জিজ্ঞেস করে নি। ভোট তো সামনে চলে এলো, তো এই সামনের বিধানসভা নির্বাচনে তোমার এজেন্ডাটা কি, মানে তুমি কি মাথায় নিয়ে? আমার নিজস্ব কোনো এজেন্ডা নেই, আমাদের পার্টির এজেন্ডা আছে। আমাদের পার্টি যে ধরনের এজেন্ডা তৈরি, যে ধরনের ভিশন তৈরি করবে, আমরা সেই পথেই যাব প্রথম কথা, এবং সেটা আমাদেরকে বলে দেওয়া হবে। কিন্তু আমি যেটা মনে করি এতদিন থেকে, এটা আমাদের পার্টিরও একটা বক্তব্য, যেটা হচ্ছে মানুষ কিন্তু আর এই সরকারকে নিতে পারছে, এটা কিন্তু পরিষ্কার। মানে এই ভাবার জানলাটা কিন্তু মানুষ বন্ধ করে দিয়েছে। মানে এই সরকার যে থাকার যোগ্য নয় এখানে বাংলাতে, এই ভাবনাটা কিন্তু মানুষের অলরেডি হয়ে গেছে। সেটা কিন্তু এত জায়গা ঘুরে ঘুরে, কোন গ্রামে গেছি, কোথায় গেছি, যেখানেই গেছি, বস্তি বলো, কলোনি বলো, যা জায়গায় গেছি, মানে অতিষ্ঠ হয়ে গেছে। তুমি যেটা বললে যে এখন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আমি যেহেতু নিজে দলাদলির কথায় যাব না, যেহেতু আমি নিজে খুব ফরফ্রন্টে রাজনীতি করি না বলে খুব রং হবে স্ট্যান্ডটা, তবে একটা জিনিস যেটা আমি কেন সবাই এখন নোটিস করতে পারবে, সেটা হচ্ছে যে আমাদের সামহাও আমরা খুব নিরাপত্তাটা ল্যাক করছি, নিরাপত্তাহীন মনে হয় মোস্ট অফ দ্য টাইম আমাদের নিজেদেরকে। তার কারণ হচ্ছে যে এক তো হচ্ছে অদ্ভুত অদ্ভুত ঘটনা রোজ খবরের কাগজ খুললেই দেখতে পারি, পড়তে পারি, যেগুলো হচ্ছে যে মানে কোনোদিন শুনিনি বললে ভুল হবে, মানে আমাদের একটা সভ্য দেশে যেখানে কলকাতাকে আমরা এত সেফ বলে জানি, সিকিওর বলে জানি, তার মধ্যে পুলিশ মার খাচ্ছে, মানে এটা তো আশ্চর্য এবং মানে অদ্ভুত। যারা আমাদেরকে প্রোটেকশন দেবে তারা পর্যন্ত মার খাচ্ছে। নিরাপত্তা বা কি বলবো, যে সিকিউরিটিটা অফ আ স্টেট, সেটা এরম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। তুমি বা তোমার দল বা তোমরা এই নিয়ে কি ভাবছো? দেখো, পুলিশের অবস্থাটা খুব শোচনীয়, মানে স্যান্ডউইচ হয়ে গেছে ওরা। মানে যদি ভেতরেও থেকে থাকে, তারা মানে প্রচুর জায়গায় পুলিশ অ্যাক্টিভ হতে পারছে না,
হয়তো মনে করছে তারা, আমরা প্রচুর জায়গায় থানায় গেছি, ডেপুটেশন দিয়েছি, কথা বলে এসেছি, কোনো মেয়ে অত্যাচারিত হয়েছে, প্রত্যেকটা দিনই তো ঘটছে। যখনই আমরা পুলিশকে ইনভেস্টিগেশন করতে বলছি, তাদের কোথা থেকে একটা দাদার অর্ডার আছে, কোনো নেতার অর্ডার আছে, এবং সেটা একদম কনফার্ম প্রশাসনের অর্ডার আছে, তাহলে পুলিশ কেন কাজ করবে না? কোথায় তাদের হাত পা বাঁধা হয়েছে? খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি পিক করলে, সেটা হচ্ছে যে নারী নিরাপত্তা। এটুকু বলতে পারি, দিনের শেষে মা আমাকে 11টা বেজে গেলে ফোন করে বলে তুই কোথায় আছিস, দুশ্চিন্তা হচ্ছে। এক্স্যাক্টলি, এখন দুশ্চিন্তা হচ্ছে। তার মানে কোথাও আমার মা একটা অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট মহিলা, তিনি একা হাতে আমায় মানুষ করেছেন, তার মানে তিনি কোথাও ইনসিকিউর ফিল করছেন। আমার মতো একটা মানে যে মেয়েটার গাড়ি আছে, সেখানে সাধারণ মানুষজন মেয়েরা তাহলে কোথায় যাবে? কিন্তু এটাও একটা ফ্যাক্টর যে সরকার তো পাল্টাবে, নতুন সরকার আসবে, হয়তো রং বদলাবে, হয়তো আসবে না, আমি জানি না। কিন্তু তোমার কি মনে হয় যে সরকার পাল্টালে এটার পরিস্থিতি পাল্টাবে, নাকি আমাদের সোসাইটির ডিপ রুটেড প্রবলেম আছে যেটা আমাদের চেঞ্জ করা উচিত? আমরা তো 2011-তে একজন মহিলাকে দেখেই ভোটটা দিয়ে মুখ্যমন্ত্রী আমরাই বেছে নিয়ে এসেছিলাম, বিকজ অফ আমরা কোথায় একটা ভেবেছিলাম নারীরা অনেক নিরাপত্তা পাবে, কিন্তু ঠিক উল্টোটাই ঘটলো। মানে আরো 4-5 বছরে একদম নারীদের যতটুকুনি নিরাপদ, যতটুকুনি বাকি ছিল সেটাও শেষ হয়ে গেল। এবং সেখানে আমার মনে হচ্ছে যে আইনটাকে মনে হচ্ছে কোথাও নিজের হাতে নিয়ে নেওয়া হয়েছে। আইনেরও তো একটা শাসন আছে, সেই শাসনটা এখানে হচ্ছে না। যারা তৃণমূল করে তাদের জন্য আইন এক রকমের, আর যারা তৃণমূল ছাড়া আছে বা নো তৃণমূল তাদের জন্য আইন এক রকমের। মানে এইটা হবে কেন? আজকে এইটা হতে 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 চারিদিকে এতভাবে ছড়িয়ে পড়েছে না, আজকে আমাদের এই বাংলার কিন্তু এরকম অবস্থা হয়েছে। এই জায়গায় আইনের প্রতি শাসনটা আগে দরকার। তুমি যে কোনো জায়গায় দেখো, আজকে যদি মানে এই বিচার কোনো নারী নির্যাতনের মধ্যে, তার মধ্যে যদি একটা ফার্স্ট ট্র্যাক কোর্টে যদি আজকে সঙ্গে সঙ্গে বিচার হয়ে সঙ্গে সঙ্গে তাদের শাস্তি হতো, তাহলে কিন্তু 10টা মানুষ ভয় পেত। 100টার মধ্যে কিন্তু 10টা মানুষ ভয় পেত যে এইরকম আমাদের পরিস্থিতি হবে। কোথাও একটা কিন্তু পার্সেন্টেজ কমানো যেত। এইটার একটা ব্যাপার। প্লাস প্রত্যেকে, আমার তো মনে হয় মহিলা কমিশন, আমি যে ছিলাম, মহিলা কমিশনের মতন কাজ করতে দেওয়া উচিত ছিল। আমাদের যখন সিপিএম এর সরকার ছিল, যখন আমাদের কমিউনিস্ট পার্টি ছিল রুলিং পার্টি হিসেবে, তখন আমরা যে লাস্ট এটা সব থেকে ম্যাসাকার দেখেছি, আমি ম্যাসাকার ছাড়া আই ক্যানট নেম নন্দীগ্রাম এনিথিং এলস, ইট ওয়াজ আ ম্যাসাকার। তো সেইখানে আমরা দেখেছি মেয়েরা সব থেকে বেশি নির্যাতন হয়েছে, পা ছিঁড়ে ফেলে দিয়েছে, ধর্ষিতা হয়েছে, তাপসী মালির মতো কেস আমরা দেখেছি। তারপরে সরকার বদল হয়ে এসেছে, এখন কামদুনি দেখেছি, আমরা নানান রকম ঘটনা দেখেই যাচ্ছি। তো আমার পয়েন্ট স্টেজ দ্য সেম, সরকার পাল্টাচ্ছে, নতুন সরকার এলো, মহিলা মুখ্যমন্ত্রী এলো, এটা কি সরকারের জন্য আমাদের মানে নারীদের নিরাপত্তা নেই বা আমরা কোথাও খুব ল্যাক ফিল করছি, নাকি আরো ডিপ রুটেড প্রবলেম যেটা আমার মনে হয় রেকটিফাই করা হচ্ছে না? দেখো, এক হাতে দেবীর আরাধনা করা হচ্ছে আর দু হাতে একটা মহিলাকে ধর্ষণ করা হচ্ছে। এই দুটো জিনিস কিন্তু একদম একসাথে চলছে। আমি জানি তুমি একদম রাজনীতির মধ্যে ডুবে আছো, তবুও আমার একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে যে সেটা সিনেমা নিয়ে। সেটা হচ্ছে, ধরো এখন যদি খুব বড় একটা সিনেমার অপরচুনিটি আসে, খুব বড় সিনেমা, বড় মানে আমি বলছি ধরো আমার প্রিয় পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার একটা ছবি, রং দে বাসন্তীর মতো একটা কনসেপ্ট নিয়ে উনি একটা ছবি করছেন এবং তোমাকে লিড রোলে ভেবেছেন এবং তোমাকেই চাইছেন সেখানে ফোকাস করতে। কিন্তু এখন তোমার ঘাড়ে ধরো সেই সময় আরো গুরু দায়িত্ব এসে পড়েছে, আরো বেশি রেসপন্সিবিলিটি এসে পড়েছে, দেন হোয়াট উইল ইউ ডু? একটা কথা মনে রাখতে হবে, প্রথম কথা নিশ্চয়ই এরকম একটা জীবনের ক্যারিয়ারে এরকম একটা ছবি এলে নিশ্চয়ই ওটা তোমার প্যাশন। কিন্তু আমার মনে হয় আজকে যা অবস্থা আমাদের বাংলার, ডিরেক্টরও হয়তো অবস্থাটা বুঝতে পারবে, সেও তো মানুষ এবং সেও কোথাও একটা আমাকে সেই সুযোগটা দেবে আমি যেন জনগণের জন্য কাজ করি। এটা আমি দেখেছি। আজকে আমি তো এখনো শুটিং করছি, আমি দুটোই তো কাজ করে চালাচ্ছি। যদি আমি শুটিংয়ের ইউনিটের সেই সাহায্য, সেই সাপোর্টটা না পেতাম, আমি কিন্তু দুটো অ্যাডজাস্ট করতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ তাদের। এবং ডিরেক্টর যদি মনে করেন যে আমাকে নিয়ে কাজ করবেন, তো আমার জন্য সেই সময়টুকু ওয়েট করবেন, আমার মনে হয় সত্যিই লাগে। আচ্ছা, এবার তো আমাদের অনেক ভারী ভারী কথা হলো, এবার চল আমরা একটু গিয়ে হালকা হালকা কথা বলি, একটু আমার বাগানটা দেখতে দেখতে। হ্যাঁ, এটা আমার ছোট্ট একটা বাগান। কি মিষ্টি বাগানটা তোমার, এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর করে সাজিয়েছো, দেখেই বোঝা যায় এটা আর্টিস্ট ছাড়া সম্ভব না। আর এই অ্যালোভেরা কি তোমার বিউটিফুল স্কিনের সিক্রেট? একদমই না, সারাক্ষণ বেড়ে চলেছে নিজের মতো করে।
কিন্তু এগুলো যত্ন তুমি করো, যত্নার্থী হ্যাঁ, সমস্ত? আমি যত্ন করি, কিন্তু এবার বুঝতে পারছি যে আমি সময়টা দিতে পারছি না বলে আমার ফুলগুলো গাঁদাগুলো হ্যাঁ মরে গেছে। মানে আমি সেটাই জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, মানে অভিনয়তে এমনি খুব ট্যাক্সিং না, এত সময় লাগে, এত কিছু, মানে ফুল টাইম জব যাকে বলে, তার মধ্যে তুমি আবার নিজে পুরো ঘর ধর সমস্ত নিজে ম্যানেজ করেন এভরিথিং, তার সাথে এখন প্লাস রাজনীতি ঢুকে গেছে তোমার জীবনে, সেটা একটা মানে ফুল ফ্লেজেড জব বা হোল টাইম জব। সো কি করে ম্যানেজ করছো বা কি প্ল্যান করছো? প্ল্যান নেই, কিছু প্ল্যান নেই, কিছু প্ল্যান নেই অ্যাকচুয়ালি। মানে ফুলের বাগানগুলো, ফুলগুলো দেখে বুঝতে পারি যে তাদেরকে একটু টাইমটা হয়তো কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আর কি টাইমটা দিতে পারছি না। কিন্তু আমার কিছুটা একটা মনে হয় যে জায়গা তো এইটুকু বলে না, মানে মানে তেঁতুল পাতায় 10 জন বলে একটা যদি হয় সুজন। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি কোনো কিছু ইচ্ছে আমার থেকে থাকে, তো আমি 24 ঘন্টার মধ্যেই হয়তো আমার এই ইচ্ছেগুলোকে তার মধ্যে ঢুকিয়ে নিতে পারবো। জাস্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। রাইট। ওই জিনিসগুলো ইচ্ছে যদি থাকলে উপায় হয়, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু হ্যাঁ, একটু হেক্টিক হয়ে যাচ্ছে, দুটো একসাথে, প্লাস ছেলের পড়াশোনা। সেটা তো বললাম, মানে তোমার ঘরদোর দেখে আমি যা বুঝলাম, মানে বলে না একটা দেখেই বাড়ি ঢুকেই বোঝা যায় যে একজন মহিলার হাত আছে, এবং যেটা মানে খুবই আর্টিস্টিক, ভেরি বিউটিফুল। তো এত কিছু ম্যানেজ করে তার সাথে মানে এখন অভিনয় নিয়ে কি ভাবছো? মানে অভিনয় নিয়ে কিছু ভাবার নেই এখন, মানে থাকবেই। অভিনয় থাকবে, হ্যাঁ, নিশ্চয়ই, ওটা আমার আইডেন্টিটি। ওটা আমি একদম 15 বছর আমি ইন্ডাস্ট্রিতে আছি, অভিনয়ের সঙ্গে একটা আন্তরিকতার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, একটা বন্ডিং হয়ে গেছে, ওটাকে কিছুতেই ছাড়তে পারবো না। যতদিন কাজ দেবে কাজ করব, যেদিন কাজ দেবে না সেদিন কাজ করব না। আর রাজনীতিটা সত্যি এটা একটা প্যাশন আমার ছিল, ইচ্ছেটা ছিল কখনো না কখন যদি সুযোগ পাই কোনো মানুষের জন্য যদি কাজে লাগতে পারি করব। এখনো মনে হয়, কিন্তু এত লোকের সমস্যা, সেটা তো আর একা হাতে হয় না। কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়েছি, একটা সুন্দর জায়গা পেয়েছি, আমার মনের মতো জায়গা, আমি অনেক মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারছি। কিছু হলেও আমি জানি আমি 1% হলেও কিছু করতে পারছি। খুব নিট ভাবে আমাদের দেশে রাজনীতি প্র্যাকটিস করা হয় না, খুব পরিষ্কার তো এই পার্টিকুলার ফিল্ডটা নয়, তো সেটা নিয়ে তোমার কখনো কিছু মনে হয় না বা ভয় হয় না কোনো রকম? ভয়টা হয় না, এটা মানে ভয় পাবো কেন? কারণ ছোটবেলা থেকে আমি প্রচুর লড়াইয়ের মধ্যে দিয়ে বড় করেছি, আমার মা আমাকে বড় করেছে। ছোট 2.5 বছর বয়স থেকে নাচ শিখতাম। আমাদের জয়েন্ট ফ্যামিলি, ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি, এবং আমার মনে হয় যে নেগেটিভিটি কোথায় নেই, সব জায়গায় আছে। মানে তুমি যদি লড়াইটাই না পাও, তুমি বুঝবে কি করে যে তুমি কোনগুলোকে ফেলে এসেছো? হ্যাঁ, এবং রাজনীতির মধ্যে নিশ্চয়ই অনেক কিছু আছে, একটু বেশি আছে, সেটা বেশি deny করা আছে, যাবে না না, বেশি আছে। হ্যাঁ, মানে রাজনীতি আর মানে সরকার এবং মানুষ এইগুলো সামহাও যেন এখনো এক নয় আমাদের দেশে, এখনো ভিন্ন ভিন্ন জায়গায় এক করবার একটা চেষ্টা চলছে মনে হয়। কিন্তু কোথায় একটা আমার মনে হয় যে নিজেকে আমি এইভাবে বুঝিয়েছি যে আমি আমার যখন নাচের জগতে আমি যখন একটা জায়গায় অবধি লড়াই করে পৌঁছেছি নেগেটিভিটির মধ্যে দিয়ে, রাজনীতির মধ্যেও কিন্তু রাজনীতিটাকে অনেক সুন্দর করা যায়, এবং উন্নয়নের মাধ্যমে কিন্তু আমাদের বাংলায় বলো, আমাদের দেশে বলো, একটা রাজনীতির একটা বাতাবরণ তৈরি করা যায়। সোশ্যাল অ্যাওয়ারনেস করবার তো আরো অনেক কিছু আছে, মানে এনজিওস আছে, নিজের উদ্যোগ নিয়ে তোমার তো ফেস ভ্যালু আছে, সেরকম কিছু ভাবলে না কেন, মানে রাজনীতিটাই কেন? বলি, আমি প্রথমেই কিছু বছর আগে আমি টিএমসিতে জয়েন করেছিলাম, এবং তখন কোথাও একটা আমাদের বাংলায় পরিবর্তনের দরকার ছিল, এবং সেই পরিবর্তনটা কিন্তু কোথাও একটা আমরা আশা করেছিলাম যে কোথাও একটা পরিবর্তনের রাজনীতি আসছে, এর মহিলা মুখ্যমন্ত্রী হবেন, সেক্ষেত্রে আমরা তাকে নিয়ে আসবো এবং আমাদের মহিলাদের প্রোটেকশন পাবো, সিকিউরিটি সব কিছু পাবো। সেই জায়গা থেকে তখন কিন্তু আমার রাজনীতিতে আসাটার এমন কিছু ইচ্ছা যে বিরাট কিছু ছিল না, কিন্তু একটা কোথায় ওনাকে ফলো করছিলাম, কোথায় মনে করছিলাম আমি যদি ফলো করি এবং আমি যদি 10 জনকে বলতে পারি যে তোমরাও এই 34 বছরের এই শাসনটা থেকে নিজেদেরকে বার করে নিয়ে এসো, সেই জায়গায় নিয়ে যেতে পারি। তো আস্তে আস্তে দেখলাম মানুষ সিচুয়েশনে পড়ে অনেক নিজেদের মতামত আস্তে আস্তে বদলাতে থাকে, নিজেও বদলাতে থাকে, পরিস্থিতি বদলাতে থাকে। তো এই দীর্ঘ 3-4 বছরে আমি যখন ভারতীয় জনতা পার্টিতে এলাম, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে, এবং যারা পারবে এই বাংলাটাকে আবার সুন্দর করে সাজিয়ে দিতে, আগের বাংলা তৈরি করতে, এইটা আমি ভেবেছি এবং এটা আমার ভেতরে ঢুকে গেছে। এবং গত 3-4 বছরে কিন্তু সত্যি সত্যিই আমার মনে হয় আমি রাজনীতির এই ভেতরে ঢুকে গেছি, যেটা একটা আদর্শ প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে আমি সেই কথাগুলো বলতে পারছি, কিন্তু একটা ভুল মিথ্যা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি সত্যি কথাটা বলতে পারবো না, এটা আমার মনে হয়।
বুঝলাম, কিন্তু তুমি যখন এই পার্টি পরিবর্তন করেছিলে, দল বদল করেছিলে, তো তখন আই গেস যেরকম হয়, লোকজন অনেক কথা বলে, 5টা কথা বলে, বিদ্রুপ করে, তো সেটাকে কি করে মানে ম্যানেজ করেছিলে? প্রচুর বন্ধু বান্ধব অনেক কথা বলেছিল। যদি 100 জনের মধ্যে, যখন টিএমসিতে জয়েন করেছিলাম তখন 100 জনের মধ্যে 2 জন কি 3 জন হয় বলেছিল খুব ভুল করলে, আর 97% লোক বলেছিল না না দারুণ করেছো। এবার আমি যখন বিজেপিতে এলাম, এবার তারা এই 3 জন লোক যখন বলেছিল, তার মানে তখন আমি তার কথায় পাত্তা দিইনি কিন্তু। এবং আজকেও যখন আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি এরকম একটা পরিবেশে, আমি প্রচুর লোকের পজিটিভিটি পেয়েছি। এবং ইনফ্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রি থেকেও যারা এখনো বর্তমানে টিএমসির সাথে আছে, তাদের কাছ থেকেও কিন্তু সেই ভেতর থেকে সেই সমর্থনটা পেয়েছি। আচ্ছা, এবার চল ভেতরে যে পিৎজা খাস তো? হ্যাঁ, পিৎজা নিয়েছি। আচ্ছা, নিশ্চয়ই। মানে আমার ছেলের মতোই মোটামুটি তুই, সেই জন্য আমার ছেলে আর একই। একটু পিৎজা আমার মনে হয় তুই ভালোবাসিস। আমি খুব ভালোবাসি। আমি শুধু পিৎজাটা যদি আরেকটু হেলদি হতো আমার জীবনের সব সমস্যাই মিটে যেত। আচ্ছা, এবার কিন্তু আর নো ক্যামেরা, এটা আমাদের চলবে একটু ছোটখাটো পেন দিছি, পরনিন্দা এন্ড পরচর্চা। নিবেদন করছে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। বাছাই করা মশলা দিয়ে তৈরি মুখরোচক চানাচুর। ভালো খান, সুস্থ থাকুন। জাগরি পাবলিকেশন, 7ম থেকে 10ম শ্রেণীর উত্তর সহ মডেল প্র্যাকটিস সেট। প্র্যাকটিস করলেই ভালো নাম্বার। বুলেট নন স্টপ, থাকলে জয় নিশ্চিত। অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে। সানরাইজ মশলা, স্বাদ জমাটি, মশলা খাঁটি। গগন থার্মেক্স টিএমটি বার, নির্মাণের বাদশা। লাফার্জ কংক্রিট ও সিমেন্ট, স্বপ্নের বাড়ি বানায় পারফেক্ট। স্পোর্টস পার্টনার হিরো আইবি। Healthcare partner CK Birla Hospital, CMRI, 47 glorious years of trust. Fashion partner Priyo Gopal Bishoy, Boro Bazar MG Road, Triangular Park.